রাজনৈতিক দলকে খেলনা মনে করছেন উপদেষ্টারা, মন্তব্য ফখরুলের। তফসিলের পরেও গণভোট সম্ভব বলছে জামায়াত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। দেশে প্রতিষ্ঠা পায় বহুদলীয় গণতন্ত্র। আসছে সপ্তাহেই খুলছে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস। উপরে রেল আর নিচে বাধাহীন চলবে অন্যান্য যানবাহন। দুধের দাম না বাড়ায় লোকসানে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। মিল্ক ফিটার সংগ্রহ কমেছে সক্ষমতার প্রায় ৮০%। এবং স্বর্ণের খনি যেন কাল হলো সুদানের। বৈশ্বিক ষড়যন্ত্রের শিকার লাখো মানুষ। আরব আমিরাতের দিকেই অভিযোগের তীর। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি শরীফ রওশন, আমি সানি মৃধা। জাতীয় নির্বাচনের আগে গণভোট নয় বলে দলের অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরে এক স্মরণ সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের অন্য নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দলগুলো সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করলেও এখনও অমীমাংসিত রয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। বৃহস্পতিবার সকালে বনানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতি নির্ধারণের উপর রচিত বইয়ের আলোচনা সভায় জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা চলছে। দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে উল্লেখ করে নির্বাচন সফল করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। এদিকে প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবিধান সংস্কার নিয়ে এক আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, একটি নতুন গ্রুপ ঢাকায় বসে সারা দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। কিছু ওয়াইজ লোক, সো কল্ড ওয়াইজ লোক ঢাকা শহরে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ যদি করতে হয়, তাহলে এই ত্যাগের তো প্রয়োজন ছিল না। আগে শেখ হাসিনা করেছে, এখন আরেকটা নতুন গ্রুপ এসে একই কাজ করতেছে। এখানে তাদের কি ম্যান্ডেট আছে? তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে? নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে, এটা তো একটা আলোচনার বিষয়। এটা তো কোনো সুযোগ নাই। এদিকে যশোরে বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলে বলেন, উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো। এটা ঠিক হয়নি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়।
এ সময় প্রয়োজনে রাজপথেও নামার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনের আগে গণভোট নয় বলেও আবারও বিএনপির অবস্থান জানান দলের মহাসচিব। আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর আলোচনায় সরকারকে রেফারি হিসেবে চায় জামায়াত। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি আদায়ে পদযাত্রার সময় সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলটির নেতারা। এ সময় প্রয়োজনে নির্বাচন পিছিয়ে হলেও আগে গণভোট আয়োজনের দাবি জানান অনেকে। এদিকে ৮ দলের পদযাত্রা মৎস্য ভবনের সামনে পুলিশ আটকে দিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় প্রতিনিধি দল। আরও দেখুন ওমর ফারুকের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দাবিতে ফের রাজপথে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হন ৮টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ১০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১১ তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। জাতীয় নির্বাচন ২ মাস পিছিয়ে হলেও আগে গণভোট করার দাবি জানান নেতারা। গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দেওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী ১০ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করব। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজন সম্ভব। বিএনপিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে, সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরে পল্টন মোড় থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে স্মারকলিপি দিতে যায়। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ৫ দফা দাবি মেনে নেওয়ার আশা প্রকাশ করেন। অন্যথায় কঠোর কর্মসূচির কথাও বলেন। আশা করি ওনারা আমাদের এই স্মারকলিপির বক্তব্যকে বিবেচনায় নিয়ে যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক, এখন ঢাকা। আজ ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস। ১৯৭৫ সালের এই দিনে শাসকের শৃঙ্খল ভেঙে বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। আর সেই মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন পথে নামে বাংলাদেশ। গৌরবগাথা দিনটি থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের পথে বিপ্লব ও সংহতিকে উজ্জীবিত রাখার প্রত্যয় বিএনপির নেতাকর্মীদের। সিফাত শাহরিয়ার আরও একটি প্রতিবেদন। ৭৪-এর দুর্ভিক্ষ, ১৫ আগস্ট পরবর্তী অনিশ্চিত গন্তব্য, রক্ষী বাহিনীর দমন পীড়ন ও ৩ নভেম্বরের অভ্যুত্থান পরবর্তী এদেশের এক অনিবার্য বাস্তবতা। ৭ নভেম্বর ১৯৭৫ স্বাধীনতা পরবর্তী সিপাহী জনতার প্রথম অলিখিত ঐক্য। মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। যে ধারায় স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা পায় বহুদলীয় গণতন্ত্র ও জন্ম হয় বিএনপির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছিল মানুষের আশার ভরসার স্থল, সেই জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল মানুষ, সিপাহী জনতা একসাথে দিয়ে তাকে বন্দিশালা থেকে মুক্তি করে তাকে নিয়ে ঘাড়ে, আমরা তো দেখেছি, এটা তো আমরা তো দেখার মানুষ, তো আমরা তো ঘাড়ে করে নিয়ে তারা আনন্দ করেছে। সিপাহী জনতার এই বিপ্লবের মাধ্যমে নিশ্চিত গৃহযুদ্ধ থেকে মুক্তি মেলে বলে মত বিএনপির এই দুই শীর্ষ নেতার। সিপাহী জনতাদের মিলিত প্রচেষ্টার ফলে দেশে একটি ভালো সরকার আসে এবং জিয়াউর রহমান অত্যন্ত সততা এবং দেশপ্রেমের সাথে দেশ পরিচালনা করে জনগণের প্রশংসার দাবিদার হন। জিয়াউর রহমানের শক্ত নেতৃত্ব এবং মানুষের আস্থা জিয়াউর রহমানের উপরে সব মিলে ৭ই নভেম্বর হচ্ছে একটা মাইলস্টোন। ৭ই নভেম্বর না হলে আর জিয়ার উত্থান না হলে হয়তো বাংলাদেশ অন্যরকম একটা বাংলাদেশ দেখতাম আমরা।
হয়তো একটা গৃহযুদ্ধওয়ালা বাংলাদেশ দেখতাম আমরা। প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন সে সময়ের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেনাবাহিনীকে শৃঙ্খলায় ফেরাতে জিয়াউর রহমানই ছিল ভরসা। 7ই নভেম্বর সেনাবাহিনীতে কিছু বিশৃঙ্খলা হয়, 14 জন নিরীহ অফিসারকে সৈনিকেরা হত্যা করে কর্নেল তাহেরের এবং জাসদের নির্দেশে। এই সিচুয়েশনে জেনারেল জিয়াই সেদিন সেনাবাহিনীকে আবার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেন। অন্য কারো পক্ষে এই উচ্ছৃঙ্খল সৈনিকদেরকে নিয়ন্ত্রণ আনা সম্ভব ছিল না। বহুদলীয় গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে এই বিপ্লব ও সংহতিকে উজ্জীবিত রাখার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আসছে সপ্তাহে খুলে দেওয়া হবে টিটিপাড়া আন্ডারপাস। প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ের ঘন্টার পর ঘন্টার সময় নষ্টের অবসান এবার হতে যাচ্ছে। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এই আন্ডারপাসের পুরোপুরি সফল পেতে এখনও সময় লাগবে বেশ খানিকটা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। একপাশে অতীশ দীপঙ্কর সড়ক আর আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড, মাঝে টিটিপাড়ার এই লেভেল ক্রসিং, যা দুই পাশে চলাচলকারী মানুষের কাছে দুর্ভোগের আরেক নাম। অফিস, স্কুল কিংবা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাখ লাখ মানুষ ব্যবহার করে এই সড়ক। এই দুর্ভোগ লাঘবে তৈরি করা হয়েছে টিটিপাড়া আন্ডারপাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় 2 বছরের কর্মযজ্ঞের শেষে এখন এই আন্ডারপাস উদ্বোধনের অপেক্ষায়। নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। প্যাডেল চালিত যানবাহনকে যেন বেশি ঢালুতে নামতে না হয় তার জন্য দুই পাশের লেনকে মাঝের 4 লেনের থেকে উঁচু করা হয়েছে। এখন উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন চলাচল করবে। রোড মার্কিং, মাঝের ডিভাইডারে ফুলের গাছ, সড়কের দুই পাশে ল্যাম্পপোস্ট, সবকিছু মিলিয়ে আন্ডারপাসের সৌন্দর্য এখন দৃশ্যমান। তবে এর পেছনে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সীমাহীন কষ্টের গল্পও আছে। বিকল্প রাস্তা না থাকার কারণে রাস্তা বন্ধ করে তৈরি করতে হয়েছে আন্ডারপাসটি, যার কারণে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়েছে পথচারী ও যানবাহনগুলোকে। নষ্ট হয়েছে মূল্যবান কর্মঘণ্টা। টিটিপাড়ার রাস্তাটা বন্ধ কারণে আমাদের যে কষ্ট, মনে হয় যে খিলগাঁও দিয়ে মানিকনগর দিয়ে ঘুরে যায়, যাইতে মনে হয় কমসে কম 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। কাজ করাকালীন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, এখানে যাইতেই দেয় নাই। ওই সামনে ওই পাশ দিয়ে ঘুরে যাইতে হয়েছে কিংবা ওই স্টেশন দিয়ে ঘুরে যাইতে হয়েছে। রাস্তা পুরো জ্যাম থাকে সবসময়, অনেক কষ্ট। এখন এই যে আন্ডারপাসটা হয়েছে তো ভালোই লাগতেছে। অবশ্য নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রকল্প ব্যবস্থাপক। জানালেন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে চ্যালেঞ্জের কথা। আমাদের এটার ক্ষেত্রে যেটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে স্পেস লিমিটেশনস। আমার ঠিক ডান পাশে আইসিটি অবস্থিত, কমলাপুর আইসিটি। এই আইসিটি কর্তৃপক্ষ তাদের একটা বেশ কিছু অংশ এই আন্ডারপাসের নির্মাণের জন্য তারা ছেড়ে দিয়েছিল, কিন্তু এর থেকে বেশি আর আমরা এখানে উন্মুক্ত করতে পারি নাই। ফলে এখানে যে একটা বাইপাস নির্মাণ করাটা মোটেও সম্ভবপর ছিল না। আরও একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে এটা ডেপথ অফ এক্সকাভেশন অনেক বেশি। সো এখানে যদি আমাদের ছোট আকারেও যদি আমরা কোনো একটা বাইপাস রোডের ব্যবস্থা করি, সেটা জনসাধারণের জন্য সেটা রিস্কি হয়ে দাঁড়াতো। মূল সড়ক থেকে 11 মিটার নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করায় ভরা বর্ষায় যেন পানি না জমে তার জন্য আছে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। টিটিপাড়া আন্ডারপাসের জন্য একটি আলাদা রেইন ওয়াটার পাম্প ওয়েল করা হয়েছে, যেখানে আমার আন্ডারপাসের সকল পানি তার নিজস্ব গ্রেডিয়েন্টের মাধ্যমে ওই পাম্প ওয়েলে যাবে এবং সেখানে আমার 75 কিলো ওয়ার্ডে আলাদা 4টি পাম্প রয়েছে, যেটা তার স্বয়ংক্রিয়ভাবে লেভেল অনুসারে পানি পাম্প করে পার্শ্ববর্তী একটি সিটি কর্পোরেশনের ক্যানেলে আছে, সেখানে এই পানিগুলোকে পৌঁছায় দেবে। সবকিছু ঠিক থাকলে আসছে সপ্তাহে খুলে দেওয়া হবে আন্ডারপাসটি। এরপর যেন এই স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ হয় সেই দিকে নজর রাখার কথা মনে করিয়ে দিলেন প্রকল্প ব্যবস্থাপক। মূলত এটা রক্ষণাবেক্ষণ শুধুমাত্র একটি গোষ্ঠীর মাধ্যমে হবে না বা একটি স্টেক হোল্ডারের মাধ্যমে, বিশেষ করে যে পাম্প হাউস এটাকে সঠিকভাবে এটা মেনটেনেন্স করা এবং যাতে করে দুর্যোগকালীন সময় যাতে এটা প্রপারলি অপারেট করতে পারে সেটাকে নিশ্চিত করা, এই কাজটা রেলওয়েকে নিতে হবে। আশা করা যায় যে সরকারি আদেশ বলে আগামী সপ্তাহে আমাদের এই আন্ডারপাসটা খুলে দেওয়া হবে। প্রায় 2 বছরের কর্মযজ্ঞ শেষে আর কিছুদিন পরই খুলে দেওয়া হবে টিটিপাড়া এই আন্ডারপাসটি। এরপরে এই এলাকার মানুষজন মনে করছে তাদের যে জনদুর্ভোগ এতদিনের সেটি হয়তো শেষ হবে, কিন্তু তা কিন্তু নয়।
কারণ কমলাপুর মেট্রো রেল স্টেশনের নিচের রাস্তা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই রাস্তা দিয়ে যদি বড় যাত্রীবাহী বাস এখন পর্যন্ত চলাচল না করার সুযোগ পায় তাহলে পুরোপুরি এই স্থাপনার সুফল কিন্তু এলাকার মানুষ পাবে না। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মালয়েশিয়ার বেঁধে দেয়া 10 শর্ত পূরণ সমর্থ রিক্রুটিং এজেন্সিগুলোকে তালিকাভুক্ত করতে সক্ষমতার প্রমাণসহ আবেদন গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠানকে প্রত্যয়নও দিয়েছে মন্ত্রণালয়। তবে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে মন্ত্রণালয়কে বিবেচনা করার শর্ত শিথিলের পরামর্শ দিচ্ছে কর্মী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। শর্ত মেনে নিতে পারলে জনশক্তি পাঠানো সহজ হবে বলছে বায়রা সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রায় 2.5 বছর স্থগিতাদেশ থাকার পর গত আগস্ট মাসে নতুন করে কর্মী নিতে আগ্রহ দেখায় মালয়েশিয়া। সম্প্রতি বিদেশি রিক্রুটিং এজেন্সিকে 10টি বাধ্যতামূলক মানদণ্ড বেঁধে দেয় দেশটি। এতে করে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমারের মতো কর্মী পাঠানোর সমান সুযোগ আসে বাংলাদেশের। অভিন্ন মানদণ্ডে নিজেদের প্রমাণ করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আবেদন শুরু করে বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টরা। ইতোমধ্যে প্রায় 350 থেকে 400 আবেদন জমা পড়েছে। শুক্রবার শেষ হচ্ছে এই আবেদনের সময়। কিছু এজেন্সি গুড কন্টাক্ট সার্টিফিকেটও পেয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে প্রত্যয়ন প্রত্যাশীদের ভিড় ছিল বৃহস্পতিবার বিকেলেও। অতিরিক্ত ভিড়ে দুপুর পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয় কর্মসংস্থান অনুবিভাগে। যদিও এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। মালয়েশিয়ার বেঁধে দেয়া মানদণ্ডে নিজেরা সক্ষম বলছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত বছর প্রস্তুতি নেয়া প্রায় 8000 কর্মীকে নতুন করে দেশটিতে পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে এই প্রতিষ্ঠান। ওএসএল যে কাজটি করছে সেটি হচ্ছে গত বছর প্রায় 8000-এর মতো মানুষ যেতে পারেনি, সে মানুষগুলোকে নিয়েই এখন হচ্ছে যে ওএসএল কাজ করছে। তাদের একটা সংখ্যা আমরা আশা করছি যাবে এবং সেভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেশের অনেক রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার বেঁধে দেওয়ার শর্ত পূরণে সক্ষম। তবে কোনো প্রতিষ্ঠান পিছিয়ে থাকলে বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করার পরামর্শ বায়রার সাবেক মহাসচিবের। যে 10টা কন্ডিশন দিচ্ছে, এটার মধ্যে 10টা হলে অনেকের 9টা ফুলফিল করতে পারবে, এটা মন্ত্রণালয় দেখবে। মন্ত্রণালয় যেহেতু ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তারা কথা বলতেছে, মন্ত্রণালয় যেহেতু কান্ট্রি টু কান্ট্রি তারা কথা বলতেছে, তারা বিষয়গুলো অ্যাড্রেস করবে। আমার তো মনে হয় যে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলি যদি সেই মানদণ্ড মেনটেন করে, আজকে যেহেতু মালয়েশিয়ান শ্রমবাজার যে বন্ধ হয়েছে সেই বন্ধটা কিন্তু হয়তো থাকবে না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শর্ত অনুযায়ী বেসরকারি রিক্রুটিং এজেন্টের ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার পর ন্যূনতম 5 বছরের পরিচালনার অভিজ্ঞতা কিংবা 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট স্থায়ী অফিস, অবকাঠামোগত সুবিধা আদৌ কতটি রিক্রুটিং এজেন্সি দেখাতে পারবে কিংবা নিজেদের সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। সম্পর্কে তারা আপন ভাই বোন, অথচ রাজনীতির মাঠে কেউ কাকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। ছোট বোন ফারজানা শারমিন পুতুল নাটোর 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় তা বাতিলে মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করছে তারই আপন বড় ভাই ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। রাজনীতির মাঠের 2 ভাই বোনের লড়াই তুলে ধরেছেন নাটোর থেকে মাহবুব হোসেন। এ হাসি আপন ভাই বোনের, শৈশবের কত মধুর স্মৃতি তাদের। তবে এই সম্পর্কে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতির দেওয়াল। নাটোর 1 আসনে বিএনপির রাজনীতির অন্যতম চরিত্র ছিলেন তাদের বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। 2016 সালে তার প্রয়াণের পর স্থানীয় বিএনপির হাল ধরেন তার 2 সন্তান, ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। 5 আগস্টের পর রাজনীতির মাঠে সক্রিয় হন রাজন ও পুতুল। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য মাঠে নামেন 2 ভাই বোন। এর মাঝে গত 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান ফারজানা শারমিন পুতুল। তবে তা মানতে পারছে না তার ভাই। তার মনোনয়ন বাতিলের পক্ষে চলে বিক্ষোভ।
নেতাকর্মীদের সাথে মাঠে থাকবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন রাজন নিজেও। আমি আপনাদের সন্তান, আমি পটলের বেটা, আমি আপনাদের বেটা, এই মাটির সন্তান। আমার কর্মজীবন এখানে, আমার রাজনীতি এখানে, এই মাটির জন্য, এই মানুষের জন্য। আমার মৃত্যু হবে এখানে, আমার জানাজা হবে এখানে, আমার দাফনও হবে এখানে। আমরা দুই ভাই বোনই অত্যন্ত যোগ্য এবং যারা বিএনপি করেছে ধানের শীষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে। রাজনীতিতে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হয়। আমরা দুই ভাই বোন একসাথে মাঠে ছিলাম, একসাথে মাঠে আছি। যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে। নাটোর 1 আসনে রাজনীতি বনাম পারিবারিক সম্পর্কের এই ঘটনা সৃষ্টি করেছে উত্তেজনা। তবে রাজন সমর্থকদের কাছে প্রশ্ন ছিল, একই পরিবার এবং ভাই বোন, তবুও কেন এমন মতপার্থক্য? ফারজান শামীম পুতুল তার গ্রুপ না করার কারণে, রাজনের গ্রুপ করার কারণে আমাদের প্রায় 135 জন 38 জন ছাত্রদল যুবদলের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। কিছু কুচক্রী ওরা হচ্ছে লুটপাটকারী খাওয়ার কারণে ওনারা হচ্ছে রাজনের সাইড করে দিয়া, উনি অসুস্থ দেখায়া, ওনাকে অসুস্থ দেখায়া পুতুলের আম্মাক সঙ্গে করে লিয়া এই রাজনীতি ছাড়া হয়েছে, হয় ওনাকে লিয়া রাজনীতি করে বেড়াচ্ছে। তবে স্থানীয় বিএনপির অনেকের আশা, সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত ছোট বোন পুতুলের পাশে থাকবেন বড় ভাই রাজন। মাহবুব হোসেন, এখন নাটোর। মেহেরপুরে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলাসহ সরবরাহ বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির, যার ফলে দাম একেবারেই সস্তা। 200 টাকায় মিলছে ব্যাগ ভর্তি বাজার। মেহেরপুর বড় বাজার থেকে সবজির দরদাম জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে মেহেরপুরের বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? সানি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। মেহেরপুরে সারা বছরই নানান ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে এই যে শীতকালীন যে মৌসুম আসছে, এই সময় কিন্তু সবচাইতে বেশি সবজি মেহেরপুর উৎপাদন হয়। অর্থাৎ এই যে শীতকালীন এখন কিন্তু ভরা মৌসুম চলছে এবং মেহেরপুরের বাজারগুলিতে কিন্তু শীতকালীন সবজিতে একেবারে ভরে গেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা, ধনেপাতা, টমেটো সহ শীতকালীন যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি সরবরাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিন্তু একেবারেই সস্তা বা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। আমি যদি আজকের কথা বলি, আজকের বাজারে মেহেরপুরে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু প্রায় 100 টাকা করে বিক্রি হচ্ছিল। এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, পাতাকপি 40 থেকে 45 টাকা, প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা, প্রতি কেজি ধনে পাতা বিক্রি হচ্ছে 120 টাকা। এরকম প্রতিটা সবজি, শীতকালীন যেসব সবজি, মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। অর্থাৎ সব ধরনের সবজি কিন্তু নাগালের মধ্যে। এছাড়াও আপনার আরো যে সমস্ত সবজি মেহেরপুরে আমরা দেখছি, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকা, প্রতি পিস চাল কুমড়ো বিক্রি হচ্ছে 40 টাকা করে। অর্থাৎ সব ধরনের সবজির দামই কিন্তু একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। প্রতি কেজি অন্যান্য যে সব আপনার মশলা জাতীয় সবজি, তার মধ্যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ 90 টাকা। পেঁয়াজের দাম কিছুটা বেশি, গত সপ্তাহে চাইতে গত সপ্তাহে মেহেরপুরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকা, যেটি আজকে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শীতকালীন সবজি সরবরাহ বেশি থাকায় দাম নিম্নমুখী এবং এই সরবরাহটা কিন্তু আরো 1-আধ সপ্তাহের ভিতরে আরো বেড়ে গেলে দাম কিন্তু আরো কমে যাবে বলে তারা ধারণা করছে। তবে আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এবার কিন্তু বর্ষা মৌসুমে তারা সবজিতে ব্যাপক লোকসানের মুখে পড়েছিল, তাই শীতকালীন সবজি দিয়ে তারা কিন্তু সেই লোকসান পোষাতে চায়। তাই দাম যদি মোটামুটি এই ধরনেরও থাকে তাও তারা কিন্তু খুশি। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। সানি, মেহেরপুর থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।
দুধের ন্যায্য মূল্য পাচ্ছে না দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। গোখাদ্যের দাম ক্রমাগতভাবে বাড়লেও মিল্ক ভিটা দুধের দাম না বাড়ানোয় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। দুধের ন্যায্য মূল্য নিশ্চিত না করায় মিল্ক ভিটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ সমবায় খামারি। এতে দুগ্ধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুধ সংগ্রহ কমেছে সক্ষমতার ৮০%। রিফাত রহমানের প্রতিবেদনে বিস্তারিত। দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে রয়েছে প্রায় ৩০,০০০ খামার। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদিত ৫ লাখ লিটার দুধ দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে। খামারিদের কাছ থেকে যা সংগ্রহ করে মিলভিটা, প্রাণ, আড়ং ও আকিস সহ বিভিন্ন বিপণন প্রতিষ্ঠান। মিলভিটার আওতাধীন সমবায় সমিতির সদস্যদের দুধ সরবরাহ করতে হচ্ছে প্রতি লিটার ৪৮ থেকে ৫১ টাকায়, আর অন্যান্য বেসরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও ঘোষেরা প্রতি লিটার দুধ কিনছেন ৬০ থেকে ৬৫ টাকা দরে। দামের এমন তারতম্যের কারণে ক্রমাগত লোকসান গুনতে থাকা খামারিরা নিয়ম রক্ষায় স্বল্প পরিমাণে দুধ সরবরাহ করছে মিলভিটায়। ফলে মিলভিটার প্রতিদিন দুধ সংগ্রহ ২ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০,০০০ লিটারে। ৩০-৪০ বছর ৫০ বছর আগে যখন মিলভিটা শুরু হয় তখন দুধ ঘোষের মাধ্যমে গেছে। ঘোষের থেকে দুধ মিলভিটা বেশি দাম দিল, তাই আমাদের এলাকাবাসী মিলভিটা দুধ দিল। এখন মিলভিটায় ১ লিটার দুধ যে দাম দেয় ৫৫ টাকা লিটার দুধের দাম পাওয়া যায়। ১ কেজি ভুষের দামও ৫০ থেকে ৫৫ টাকা মার্কেটে। মিলভিটায় যদি আপনার দুধের দাম দেয় ৫০ টাকা, আমরা বাইরে দুধ বিক্রি করি ৬০ টাকা ৬২ টাকা, তাহলে লিটারে ৮ টাকা ১০ টাকা ডিফারেন্স। আমার যে পরিমাণ মিলভিটায় থেকে দুধের দাম দেয় এই ৪৫-৫০ টাকা, এটা খোলবুসির দাম বেশি। খাদ্যের সাথে তো ডিফারেন্স না থাকে তাহলে কিভাবে খামারিরা পোষাবে? ৬০ টাকা দুধের দাম চেয়ে বারবার মিলভিটায় তাগাদা দিয়েছি এবং মিলভিটায় বর্তমানে ৩ মাস ধরে কমিটি নাই এবং সমবায় দ্বারা কমিটি পরিচালিত না হওয়ার জন্য আমাদের কথা কেউ শোনে না। তবে মিলভিটা কর্তৃপক্ষ বলছে মিলভিটা পরিচালনা কমিটি না থাকায় দুধের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আগস্টের ২ তারিখে আমাদের কমিটির মেয়াদ চলে গেছে, তারপরে কিন্তু এই যে দীর্ঘদিন এ পর্যন্ত আমাদের ম্যানেজিং কমিটি নাই, আমাদের চেয়ারম্যান নাই, ডাইরেক্টর নাই, ভাইস চেয়ারম্যান কেউ নাই। সুতরাং সিদ্ধান্ত নিবে এটা কেটে, আমরা তো এখন গার্জিয়ান ছাড়া অবস্থায় আছি। বাঘাবাড়ির এই মিলভিটার আওতাধীন ৫৫০ সমবায় সমিতির সদস্য রয়েছে অন্তত ২৫,০০০, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ। এই অঞ্চলের দুগ্ধ শিল্পকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সমবায় খামারিদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শেরপুরের নালিতা বাড়িতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে অনবরতই গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২ সপ্তাহ ধরে এই গ্যাস দিয়েই বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা রান্নাও করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন, আর এ সময় দুর্ঘটনা এড়াতে অরক্ষিত এই গ্যাস ব্যবহার বন্ধ করে দিয়ে সতর্ক করা হয়েছে। শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গাছখরা গ্রামে পরিবার সহ বসবাস করেন হোটেল শ্রমিক নূর মোহাম্মদ। পরিবারের নিরাপদ পানি চাহিদা মেটাতে ১৪ অক্টোবর সকালে তিনি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। এদিন শ্রমিকেরা প্রায় ৫৫ ফুট গভীরে পাইপ স্থাপনের পর সেখান থেকে অনবরত বুদবুদ বের হতে শুরু করে। পরে পরীক্ষামূলক নলকূপ স্থাপনের অন্য ২টি স্থানের ৪০ ফুট গভীর থেকেও একইভাবে তীব্র গন্ধ সহ বুদবুদ বের হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাসের গন্ধ টের পেয়ে আগুন ধরালে সেখানে সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এরই মধ্যে সেই গ্যাস ব্যবহার করে নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের কয়েকটি পরিবার ১০ দিন ধরে রান্নাবান্না করছেন। এখানে আপনার কিছুদিন যাবৎ মোটর করা হয়েছিল, মোটরের জায়গা থেকে হঠাৎ করে আপনার বুদবুদ উঠতেছিল। বুদবুদ উঠার কারণে আমরা দেখছি যে কোনো জায়গায় মোটরের বোর্ডিংটা ঠিক মতন হচ্ছে না বিদায় আপনার খালি বুদবুদ আসে। এই কারণে আমরা চিন্তা করলাম যেহেতু মোটর হচ্ছে না, বুদবুদ আসার কারণটা কি। দিয়াশলাই দিয়ে আমরা যখন গ্যাস দিয়ে আগুনটা ধরালাম, আগুনটা ধরানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরালে আসলে গ্যাসের সমস্যা, পরে এইভাবে আমরা রান্না খাই, ৫-৬ বাড়ি আর কি মিলে রান্না করে খাই। সবাই এলাকাবাসী যারা ছিল গণ্যমান্য যারা ছিল কয়েকজন এসে নাকি আগুন ধরাইছে, তারপর নাকি রান্না বান্নার কাজ চলতেছিল। তো সত্যি এসে দেখলাম, আজকে আসলাম, তারপর দেখলাম সত্যি ডিম ভাজি করতেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বন্ধ করে দেন ঝুঁকিপূর্ণ গ্যাসের ব্যবহার। গাছকড়া মধ্যপাড়া নামক গ্রামে সেখানে সাবমার্জিবল টিউবওয়েল বোরিং করতে গিয়ে কিছু গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং 10 দিন যাবত এলাকার লোকজন সেই গ্যাসে রান্নাও করছে। এরকম একটা তথ্য পেয়েছি। তথ্য পাওয়া সাপেক্ষে আমি যে এখানকার যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আছে শেরপুরের ওনাদের সাথে যোগাযোগ করেছি। প্রাথমিক পরিদর্শন সাপেক্ষে যদি গ্যাস পাওয়ার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উৎপাদন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাবি, পরীক্ষা নিরীক্ষার পর গ্যাস মজুদের পরিমাণ সম্পর্কে জানা যাবে। সেটা বোঝা যাবে এদিকে কতটুকু গ্যাস আছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে বোঝা যাবে। তবে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে দিয়ে তাদেরকে কনফার্ম করেছি যে সেটা যেন ইউনো মহোদয়কে প্রশাসনকে জানানো হয়, যে সেই ডিপার্টমেন্টে সেটা যেন অবগত করা হয়। তারা চেক করে সেটা কতটুকু জৈবাশ্ম আছে বা কতটুকু গ্যাস আছে সেটা যেন তারা নির্ণয় করে। প্রাকৃতিক গ্যাস দেশের জাতীয় সম্পদ। পাশের জেলা জামালপুরেও সম্প্রতি গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখানেও বড় কোনো সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় অরক্ষিত গ্যাস ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। আঁকাবাঁকা পাহাড়ি নদী, বেঘে ঢাকা পাহাড় কিংবা পরিবেশ দূষণ বন্ধ সহ নানা সচেতনতামূলক বার্তা, এসবই ফুটে ওঠে নরসিংদীর এক চিত্রশিল্পী আলামিনের তুলির ছোঁয়ায়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি বছরের পর বছর এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। তবে শিল্পী যেখানে সৃষ্টির নেশায় মগ্ন, সেখানে তার শিল্পালয় ঘোর সংকটে। দ্রুত উদ্যোগ না নিলে ধ্বংসের পথে যাবে মূল্যবান সব শিল্পকর্ম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। দূর পাহাড়ে মেঘের উড়াউড়ি, পাহাড়ি নদী আর ঘন বন জঙ্গলের প্রচ্ছদ, এসবই ফুটে ওঠে চিত্রশিল্পী আল আমিনের তুলির ছোঁয়ায়। নিভৃতে কয়েক দশক ধরে তিনি এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। বনফুল, নৌকা আর পাহাড়ি বাঁকের এই ক্যানভাসে হারিয়ে যাওয়া যায় অবলীলায়। আমাদের এলাকায় তো মাটির ঘর, ওই প্রত্যেকটা মাটির দেয়ালে ওই ছবিগুলো, আমার আঁকা ছবিগুলা প্রতীক দিয়ে দিয়ে সারা এলাকায় আমি করতাম। এইভাবে ছবি আঁকার প্রতি আমার আকৃষ্ট হওয়া। সমাজের প্রতি অভিমান থেকে তো আমার ছবি আঁকা, কারণ আমি যতটুকু দৃষ্টি দিয়ে সমাজকে দেখি, সমাজ তার বিন্দুমাত্র দৃষ্টি আমার প্রতি বা আমার ছবির প্রতি নাই। সমাজের অসঙ্গতি দিয়েই তো আমার ছবি আঁকা শুরু। উনি তার কাজ করতে গিয়ে অনেক সময় আর্থিক সংকটে পড়েন। এই দিক থেকে যেই জায়গায় তার শিল্পটা যাওয়ার দরকার, এই ছবিগুলো যাওয়ার দরকার, সেখানে যেতে পারছে না। মূর্ত বিমূর্ত দুই ধরনের ছবি আছে এই শিল্পালয়ে। অ্যাক্রিলিক আর জল রঙে ছোঁয়া লাগা অসংখ্য ছবি। গ্রামীণ পথ, বন জঙ্গল, পশু, বিমূর্ত ময়ূর সহ অন্যান্য প্রাণীর যাপিত জীবন ছাড়াও আল আমিনের শিল্পালয়ে ফুটে উঠেছে গাছ না কাটা, পরিবেশ দূষণ বন্ধ সহ নানা সচেতনতামূলক বার্তা। শিশুকাল থেকেই আঁকিবুকির নেশায় নিজে নিজেই হয়ে উঠেছেন স্বশিক্ষিত চিত্রশিল্পী। শিল্পী যেভাবে দেখে পৃথিবীটাকে, সেটাকেই উনি ছবির মধ্যে ফুটিয়ে তোলে এবং আমরা আলামিন ভাইয়ের শিল্পকর্মগুলোর মধ্যে ওই দৃষ্টিভঙ্গিটাই দেখি। উনি পৃথিবীটাকে যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবেই উনি ওনার শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলতেছেন। আলামিন ভাইয়ের শিল্পকর্ম যদি প্রকাশিত হয় বা সবার কাছে যদি এই তথ্যগুলো পৌঁছায়, তাহলে হচ্ছে ছাত্রছাত্রী এবং হচ্ছে যারা নাকি শিল্পমনা মানুষ, তাদেরকে আরও অনেক বেশি কি বিকশিত করবে। আমার এই ছবিতে আমার প্রাপ্তি, এছাড়া আমার কোনো প্রাপ্তি নাই। আমার এখন শুধুমাত্র প্রত্যাশাই যে আমার ছবিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ এই জায়গাটা তো ভাড়ায় থাকি, এরও ডেভেলপার দিয়ে দিছে, আমার এতে যেতে হবে, তো আমি এই ছবি নিয়ে যাব কোথায়? সীমাবদ্ধতার গেরাকলে আটকে বর্তমানে অনেকটা ধ্বংসের পথে তার শিল্পকর্মগুলো। জীর্ণশীর্ণ ঘরে রোদ, বৃষ্টি এবং অন্যান্য বৈরী আবহাওয়ায় প্রিয় ছবিগুলো টেকানো কষ্ট। কিছুদিনের মধ্যেই ছাড়তে হবে ভাড়া নেওয়া একমাত্র জীর্ণশীর্ণ এই ঘরটিও, যেখানে প্রায় এক যুগের মতো কাজ করেন চিত্রশিল্পী আল আমিন সহ জেলার সংস্কৃতিকর্মী, শিক্ষক সহ সকল সৃজনশীল মানুষ। তাই দ্রুত এসব শিল্পকর্ম সংরক্ষণের দাবি। একটি সংরক্ষণাগার কিংবা ঘরের অভাবে হারিয়ে যেতে বসেছে জেলার কয়েক দশকের সৃজনশীল ইতিহাস। স্বশিক্ষিত এই শিল্পীর ২৫০০ শিল্পকর্ম হারিয়ে যাচ্ছে সংরক্ষণের সংকটে। আল আমিনের এই শিল্পালয় সুরক্ষিত করার সংকটের এই পালাবদল দেখার প্রত্যাশা জেলার মানুষের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এবার আন্তর্জাতিক
স্বর্ণের খনি কি তবে কাল হয়ে দাঁড়িয়েছে সুদানের লাখ লাখ মানুষের জন্য? দেশটির আধা সামরিক বাহিনীর কাছে থাকা বিপুল পরিমাণ সোনার খনির জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সুদানের এসব মানুষ। আর এক্ষেত্রে অভিযোগের তীর সংযুক্ত আরব আমিরাতের দিকেই। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন বিশ্বব্যাপী মাতামাতি, তখন সবার চোখের আড়ালে নারকীয় হত্যাযজ্ঞ চলছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে। গত ৩ বছর ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF এর ক্ষমতা দখলের লড়াইয়ে রণক্ষেত্র রাজধানী খার্তুম, দারফুর সহ কয়েকটি অঞ্চল, যার বলি হয়ে প্রাণ গেছে প্রায় ১.৫ লাখ নিরীহ মানুষের, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ বাসিন্দা। ক্ষমতার দিক থেকে অসম এই দুই বাহিনীর লড়াইয়ের পেছনে কে বা কারা ইন্ধন যোগাচ্ছে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে দেশটির সেনাবাহিনী সুদানের স্বাধীনতা ও ঐক্য ধরে রাখতেই আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। অপরদিকে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যে সেনাবাহিনীকে প্রতিহত করতে চাইছে আধা সামরিক বাহিনী। এরই মধ্যে RSF এর নেতারা সুদানের বেশিরভাগ সোনার খনির দখল নিয়েছে। এছাড়াও সুদানের আকর্ষণীয় সব বাণিজ্যিক পণ্য তাদের অধীনে। ২০২৪ সালের হিসেব অনুযায়ী RSF এর কাছে ১০ টন সোনার মজুত রয়েছে। সুদানের সঙ্গ শহরে যেখানে গোল্ড রিফাইন করা হয় তাও রয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীটির অধীনে। এদিকে স্বর্ণের শহর দুবাইয়ের বেশিরভাগ শোনা যায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। মূলত RSF এর অধীনে থাকা বিপুল স্বর্ণের খনির জন্যই সংযুক্ত আরব আমিরাত তাদেরকে অস্ত্র গোলাবারুদ সহ আর্থিক যোগান দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে আর্টিলারি শেল ও বিভিন্ন ধরনের ড্রোন, যেগুলো সাম্প্রতিক সময়ে হামলায় ব্যবহার করছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর বিনিময়ে সুদানকে নিজেদের কবজায় রাখতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি, যদিও পুরোপুরি বিষয়টি অস্বীকার করে আসছে আবুধাবি। অপরদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে নিজ নিজ স্বার্থে সুদানের সেনাবাহিনীকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। ইনস্টিটিউট অফ ওয়ারের তথ্য মতে সুদানের সীমান্তবর্তী মিশর লাখ লাখ শরণার্থীকে আবারও নিজ দেশে ফেরত পাঠাতে চায়। এ কারণেই সুদানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনা সদস্যদের সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছে কায়রো। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ২০০-র বেশি আর্চারের অংশগ্রহণে ৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। নিরাপত্তা নিশ্চিতে ফেডারেশনের পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে চিঠি দেওয়া হলেও জাতীয় ক্রীড়া পরিষদের নেই কোনো সাড়া। তবে নভেম্বরে পুরুষ এবং নারী ফুটবল দলের ম্যাচ ঘিরে ৭ দিন জাতীয় স্টেডিয়ামের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে NSC। তাতে বিশাল অঙ্কের ক্ষতি হওয়ার শঙ্কা মালিক সমিতির। বিস্তারিত প্রতিবেদনে। চান মিয়া ঊর্ধ্বমূল্যের বাজারে গ্রামের পাট চুকিয়ে ঢাকার যান্ত্রিক শহরের কোলাহলে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ৩৪ বছর। ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে দোকান নেয়ার সামর্থ্য না থাকায় বাইরের একটি অংশে মাত্র ৩ ফিট জায়গায় মোবাইলের ব্যাক কভার বিক্রি করেই ২ সন্তান আর স্ত্রীসহ ৪ জনের সংসারের হাল টেনে যাচ্ছেন তিনি একাই। তবে পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির কপালে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক ম্যাচ হলেই বন্ধ থাকে স্টেডিয়াম মার্কেট। তাতে বেচা কেনার দুর্দিনে সে ক্ষতি পুষিয়ে উঠতে বেশ হিমশিম খান চান মিয়ার মতো বাকি দোকানিরাও। আগে যেমন খেলাধুলা হইলে বন্ধ হচ্ছে, এখন বর্তমানে তো আর কারো দায়িত্ব নাই, এলিগা মনে করেন বন্ধ থাকে। আগে তো একটা দায়িত্ব ছিল, তাই মনে করি স্টেডিয়াম খেলাধুলা হইলে বন্ধ করতে হবে। খেলা আরম্ভ হয়েছে, দোকানপাট খুলে দিচ্ছে। বড়বড়া কাছে বলে তখন তো আরও সমস্যা হয়ে যায়, পোলাবাহিনী স্কুলের বেতন, তারপরে যে বাজার, এগুলো অনেক চাপ করে যায়। এতদিন তো একটানা বন্ধ করা, যেহেতু দোকানের স্টাফ ভাড়াটা অনেক কিছু আমাদের ক্ষতি হয়ে যাবে। ব্যাডমিন্টন সিজন চলছে, সেক্ষেত্রে যদি টানা 5 দিন বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা যারা আছি আমরা খুব কঠিন অর্থনৈতিক আর কি ক্ষতির সম্মুখীন হব। সার্বিক বিবেচনার দিক দিয়ে আমরা চাইবো যে আমরা যেন দোকান খোলা রাখতে পারি এবং আমরা যেন আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি। গেলবার বাংলাদেশ সিঙ্গাপুর এবং বাংলাদেশ হংকং ম্যাচের আগে স্টেডিয়াম মার্কেট বন্ধ ছিল বেশ কয়েকদিন। তাতে স্টেডিয়ামের ক্রীড়া সরঞ্জাম, ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ২০ কোটি টাকারও বেশি ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন দোকান মালিক সমিতি।
এবারও নভেম্বরে বাংলাদেশ পুরুষ দলের 2টি আন্তর্জাতিক ম্যাচ এবং নারী ফুটবল দলের ত্রিদেশীয় টুর্নামেন্ট থাকায় প্রায় 7 দিন বন্ধ থাকার চিঠি এরই মধ্যে স্টেডিয়ামের দোকান মালিক সমিতিকে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে উভয় সংকটে মালিক সমিতির সভাপতি বাবুর সাথে কথা বলছি, এনএসসির সাথে কথা বলছি, কিন্তু ওনারা বলছেন যে আপনাদের সমন্বয় করে আমরা একটা চিঠি দেব, কিন্তু এই চিঠিটা কিন্তু আমাদের সমন্বয় করে দেয় নাই। যদি এরকম প্রত্যেকবারই বন্ধ দিয়ে দেয়, আমরা একটা সময় দেখা যায় যে স্টেডিয়াম ইলেকট্রনিক ব্যবসা থাকবে না, আমরা কিন্তু পথে বসে যাবো। ইতিমধ্যে আমরা অনেক সাফারার, আমাদের অনেক সময় দোকানের বড়ি হয় না। যুদ্ধের আগে তৈরি জাতীয় স্টেডিয়ামের সংস্কার হয়েছে বেশ কয়েকবার। সবশেষ সংস্কার শেষে 2025 সালের মাঝামাঝিতে বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়ে ফিরেছে খেলা। এবার ফুটবল অ্যাথলেটিক্সের পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে 30 দেশের 200-রও বেশি আর্চারদের অংশগ্রহণে বিশাল আয়োজনে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এরই মধ্যে আর্চাররা শুরু করেছেন নিজেদের প্রস্তুতি। নিরাপত্তার স্বার্থে ফুটবল ম্যাচের আগে এনএসসি কঠোর হলেও আর্চারির ক্ষেত্রে ভিন্ন মনোভাব পরিষদের, যে কারণে জাতীয় স্টেডিয়ামে অতিথি হিসেবে বিশাল এই আয়োজনের সুযোগ পাওয়া আর্চারি ফেডারেশনকে নিরাপত্তা থেকে স্টেডিয়াম ভেন্যুর সবকিছুই নিশ্চিত করতে হচ্ছে নিজেদেরকে। নিরাপত্তা নিশ্চিতে ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়ে ফেডারেশন বেশ কয়েকদিন আগে চিঠি দিলেও তাতে কোনো সাড়া মেলেনি দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে। আমি এখন রিয়াদে আছি, এর মধ্যে আমি থাকাকালীন অবস্থায় পাইনি, এর মধ্যেও চিঠি দিয়েছেন কিনা আমার নলেজে নাই। যদি চিঠি ওনারা দিয়ে থাকে তাইলে আপনার হয়তো বা আমরা চিন্তা ভাবনা করবো। যে তিনটি জায়গা ওরা অ্যাকচুয়ালি এটার নিরাপত্তা ইনশিওর করবে, তারপরে যাতে সব কিছু সুন্দর থাকে। এটা শুধু আসলে তো আর্চারি না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হবে হয়তো যারা বাইরে থেকে আসতেছে। তো এটা নিশ্চয়ই ওনারা পাননি, জানি না, আমাদের কাছে রিসিভ কপি আছে। এটা আসলে দুঃখজনক। আপনি যতটুকু ভেহিকেল নিয়ে আমরা কনসার্ন, তার থেকে বেশি হচ্ছে এখানে বহিরাগত লোকজন যারা ড্রাগস নেয়, যারা এখানে রাত্রি যাপন করে, এটা আমাদের জন্য বেশি কনসার্ন। 9 নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের মূল আনুষ্ঠানিকতায় দর্শক প্রবেশে টিকিট ব্যবস্থা না থাকলেও নিরাপত্তার স্বার্থে করতে হবে রেজিস্ট্রেশন। শরীফ রওশন, এখন, ঢাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে CR7 দাবি করেন বিশ্বকাপ জিতলেই কাউকে ইতিহাসের সেরা বলা ন্যায্য নয়। এবার এ নিয়ে পাল্টা জবাব দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ইতিহাসের অন্যতম সেরা 2 ফুটবলারের কথার যুদ্ধে কে সঠিক, তারই উত্তর খুঁজেছেন ফারহান ইহসান। 2022 সালে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে লিওনেল মেসি তার বর্ণিল ক্যারিয়ারে যুক্ত করেছিলেন সোনালী পালক। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজেকে নিয়ে গেছেন অসীম উচ্চতায়। তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার মধ্যে কে সেরা, সেই প্রশ্নের উত্তরে এখনও চলে নানা তর্ক-বিতর্ক। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বকাপ জেতা তার কাছে স্বপ্ন নয়, এটা দিয়ে কিছু নির্ধারণ করা যায় না, ইতিহাসে সেরাও হওয়া যায় না। 6 বা 7 ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করাও অনুচিত বলে মনে করেন CR7। রোনালদোর কাছে শ্রেষ্ঠত্ব নির্ধারণে বিশ্বকাপ ট্রফি কতটা যৌক্তিক, সেই ব্যাপারে যুক্তি দেখাননি মেসি। তার মতে প্রত্যেক খেলোয়াড়ের উচিত বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর অনুভূতি পাওয়া। ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেছেন, বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, তার সতীর্থদের জন্য, এমনকি দেশের জন্য ট্রফির মানে কি সেটা ভাষায় প্রকাশও অসম্ভব বলেন তিনি। মেসির মতে একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন। যদিও বিশ্বকাপের আগেই ক্যারিয়ারের বহু কিছু অর্জন করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুঘর, সেজন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। তার কাছে বিশ্বকাপ জয় মানেই ক্যারিয়ারের পূর্ণতা। এখন অবধি বিশ্বকাপ টিকিটের জন্য আরেকটু অপেক্ষা করছে পর্তুগাল। নভেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে লড়বে তারা। অপরদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মাঝে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তে। 2026 বিশ্বকাপে নিজেদের চতুর্থ বিশ্বকাপ মিশনে নামবেন লিওনেল মেসিরা। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলকে খেলনা মনে করছেন উপদেষ্টারা, মন্তব্য ফখরুলের। তফসিলের পরেও গণভোট সম্ভব বলছে জামায়াত। জাতীয় বিপ্লব সংহতি দিবস আজ। বন্দি দশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান, দেশে প্রতিষ্ঠা পায় বহুদলীয় গণতন্ত্র।
আসছে সপ্তাহেই খুলছে রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস। উপরে রেল আর নিচে বাধাহীনভাবে চলবে অন্যান্য যানবাহন। দুধের দাম না বাড়ায় লোকসানে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। মিল্ক ফিটার সংগ্রহ কমেছে সক্ষমতার প্রায় ৮০%। স্বর্ণের খনি যেন কাল হলো সুদানের। বৈশ্বিক ষড়যন্ত্রের শিকার লাখো মানুষ। আরব আমিরাতের দিকে অভিযোগের তীর। এই ছিল এখন সকালের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।